হ্যালো ভিউয়ার্স, একবার ভাবুন তো, আপনি হয়তো গভীর সাগরে জাহাজে করে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু জানেন না আপনার ঠিক পায়ের নিচে সমুদ্রতলে হয়তো লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি, পারমাণবিক বোমা। শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও এটা বাস্তব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরাশক্তিগুলো তৈরি করেছে হাজার হাজার নিউক্লিয়ার ওয়ারহেড, কিন্তু চিন্তার বিষয় হলো এই অস্ত্রগুলোর মধ্যে এমন কিছু আছে যেগুলো দুর্ঘটনায় হারিয়ে গেছে, আর কখনো উদ্ধার করা যায়নি। একটি দুটি নয়, কিন্তু অনেকগুলো। চলুন ইতিহাসের পাতায় খুঁজে বের করি হারিয়ে যাওয়া নিউক্লিয়ার বোমাগুলো। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন প্রায় সব সময় প্রস্তুত ছিল পারমাণবিক যুদ্ধের জন্য। এমনকি এমন সময়ও ছিল যখন আকাশে 24 ঘন্টা টহল দিত পারমাণবিক বোমা বহনকারী বিমান। এই চরম সতর্ক অবস্থায় মাঝে মাঝেই ঘটত দুর্ঘটনা, আর এসব দুর্ঘটনার জন্য পেন্টাগনের ছিল বিশেষ সব কোড নেম। এর মধ্যে সবচেয়ে পরিচিত একটি হলো ব্রোকেন অ্যারো। যখন কোনো পারমাণবিক অস্ত্র হারিয়ে যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় অথবা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কিন্তু তাতে সরাসরি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয় না, তখন তাকে বলা হয় ব্রোকেন অ্যারো। 1950 সাল থেকে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে 30টির বেশি ব্রোকেন অ্যারো ঘটনার কথা স্বীকার করেছে। ইয়েস, 30টির বেশি। আর অনেক গবেষক মনে করেন কিছু পারমাণবিক অস্ত্র আজও হয়তো সমুদ্রের তলদেশে অথবা দুর্গম জায়গায় নিখোঁজ অবস্থায় পড়ে আছে। ঠিক কতগুলো সেটা আজও নিশ্চিত করে কেউ বলতে পারে না। প্রথম ঘটনাটি 1950 সালের 13 ফেব্রুয়ারি আলাস্কা থেকে টেক্সাসের উদ্দেশ্যে উড়ল এক বিশাল B-36 বোমারু বিমান। বিমানে ছিল একটি মার্ক 4 অ্যাটমিক বম, যার ডিজাইন ছিল হিরোশিমায় ফেলা সেই পারমাণবিক বোমার মতোই। তবে এখানে একটা টেকনিক্যাল বিষয় একটু বলি। পারমাণবিক বোমার ভেতরে কনভেনশনাল এক্সপ্লোসিভ থাকে, যা প্রথমে বিস্ফোরিত হয়ে ভেতরে থাকা প্লুটোনিয়াম বা এনরিচ ইউরেনিয়ামের কোরকে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর চাপে সংকুচিত করে। এই চাপই কোরটিকে সুপার ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে যায় এবং তখন শুরু হয় পারমাণবিক চেইন রিয়াকশন। ভাগ্য ভালো যে সেদিন ওই B-36 বোমারু বিমানে থাকা সেই মার্ক 4 অ্যাটম বোমার ভেতরে সাধারণ বিস্ফোরক থাকলেও নিউক্লিয়ার কোর বসানো ছিল না, সুতরাং পারমাণবিক বিস্ফোরণ ঘটার সুযোগ ছিল না। ব্রিটিশ কলম্বিয়ার পাশে আকাশে গিয়ে B-36 বিমানটি পরে ভয়ঙ্কর তুষার ঝরে, ইঞ্জিনে আগুন লাগে, উচ্চতা দ্রুত কমতে থাকে। পাইলট বুঝতে পারল বাঁচতে হলে প্যারাশুটে লাফ দিতে হবে, কিন্তু সঙ্গে আছে 30,000 পাউন্ডের সেই বোমা। যদি বিমানটি ভূপাতিত হয় আর বোমাটি ভুল হাতে পড়ে তাহলে তো সমস্যা। পাইলট এজন্য সিদ্ধান্ত নিল বিমান আকাশে উঠতে থাকা অবস্থায় বোমাটি ফেলে দেবে। প্রায় 8,000 ফুট উচ্চতা থেকে বোমাটি ফেলে দেওয়া হলো প্রশান্ত মহাসাগরে। পানিতে পড়ার পর এর কনভেনশনাল বিস্ফোরক বিস্ফোরিত হলো। আকাশে দেখা গেল এক বিশাল আলোর ঝলকানি, কিন্তু কোনো পারমাণবিক বিস্ফোরণ তো হয়নি। ভাগ্য ভালো, ভেতরে ইউরেনিয়াম কোর ছিল না। এর কিছুক্ষণ পর বিমানটি গিয়ে বিধ্বস্ত হয় কানাডার ভ্যানকুভার আইল্যান্ডের পাহাড়ে। বিমানের ধ্বংসাবশেষ তো পাওয়া গেল, কিন্তু সেই মার্ক 4 বোমাটি সেটি আর কখনো উদ্ধার করা যায়নি, সমুদ্রের গভীরে হারিয়ে যায়। রহস্যময় একটি ঘটনা ঘটে 1956 সালে। আমেরিকার ফ্লোরিডা থেকে মরক্কোর উদ্দেশ্যে উড্ডয়ন করে একটি B-47 বোমারু বিমান। বিমানে ছিল 2টি নিউক্লিয়ার ওয়েপন ক্যাপসুল, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফিসাইল নিউক্লিয়ার কোর। অর্থাৎ এবার নিউক্লিয়ার কোর আছে কিন্তু বোমাটি নেই। মরক্কোর কাছাকাছি সাগরের উপরে থাকতেই বিমানটি মেঘের স্তরে ঢুকে যায়। এরপর নীরবতা, কোনো মেডে কল নাই, কোনো রাডার সংকেত নাই, কোনো ধ্বংসাবশেষ নাই, কোনো তেলের দাগও নাই। বিমানটি যেন আকাশে হাওয়ায় মিলিয়ে গেল। আজ পর্যন্ত কেউ জানে না সেই বিমান এবং বিমানে থাকা ওই 2 নিউক্লিয়ার ক্যাপসুল আর 3 জন ক্রু কোথায় হারালো। এটা নিয়ে অনেক কনস্পিরেসিও পরে তৈরি হয়েছিল। এবার আসি এমন একটি ঘটনায় যা শুনলে সত্যিই গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আমেরিকার জর্জিয়ার তাইবি আইল্যান্ড। আজ এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু খুব কম মানুষই জানে এর সৈকতের কাছেই কাদার গভীরে লুকিয়ে থাকতে পারে, আবারও বলতেছি লুকিয়ে থাকতে পারে, একটি হারিয়ে যাওয়া
হাইড্রোজেন বোমা। ইয়েস, হাইড্রোজেন বোমা। 1958 সালের 5 ফেব্রুয়ারি মাঝ আকাশে একটি F-86 ফাইটার জেটের সাথে একটি B-47 বোমারু বিমানের সংঘর্ষ হয়। মাঝ আকাশে B-47 বহন করতেছিল একটি মার্ক 15 হাইড্রোজেন বোমা, যার ক্ষমতা 3.8 মেগাটন পর্যন্ত, অর্থাৎ হিরোশিমায় ফাটানো বোমার চেয়ে বহু গুণ শক্তিশালী। আকাশের সংঘর্ষে B-47 বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পাইলট ছিলেন মেজর হাওয়ার্ড রিচার্ডসন। তিনি বুঝলেন বোমা নিয়ে ল্যান্ড করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ বিমানটি ঠিকমতো ল্যান্ড নাও করতে পারে, ক্র্যাশ ল্যান্ডিং করতে পারে। বিমানটি হালকা করতে এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন বোমাটি তিনি ফেলে দেবেন। প্রায় 7000 ফুট উচ্চতায় থাকা অবস্থায় বোমাটি ফেলে দেওয়া হলো। বোমাটি গিয়ে পড়ল সাভানা নদীর মোহনার দিকে। বোমাটি বিস্ফোরিত হয়নি, এটি কাদার মধ্যে গেঁথে যায়। মার্কিন সেনাবাহিনী সপ্তাহের পর সপ্তাহ এলাকাটি খুঁজেছে, কিন্তু বোমাটি আর খুঁজে পাওয়া যায়নি। আজও এটি আনুষ্ঠানিকভাবে একটি মিসিং নিউক্লিয়ার ওয়েপন। সরকারি সূত্রে বলা হয় বোমাটিতে সম্ভবত নিউক্লিয়ার কোর বসানো ছিল না, অর্থাৎ নিউক্লিয়ার ডেটোনেশন সম্ভব ছিল না। কিন্তু কিছু ডকুমেন্টে এটিকে কমপ্লিট ওয়েপন হিসেবেই উল্লেখ করা আছে, সুতরাং এটা নিয়ে বিতর্ক আছে। অনেকেই মনে করেন বোমাটি এখনও তাইবি উপকূলে কাদার নিচে নিঃশব্দে পড়ে আছে। স্থানীয়দের কাছে এটি পরিচিত দ্য স্লিপিং জায়ান্ট হিসেবে। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে 1961 সালে আমেরিকার নর্থ ক্যারোলিনার গোল্ডসবোরোতে। একটি B-52 বোমারু বিমান আকাশেই ভেঙে পড়ে। বিমান থেকে ছিটকে যায় দুটি বিশাল মার্ক 39 হাইড্রোজেন বোমা। এর মধ্যে একটি বোমা প্যারাশুটে করে ধীরে ধীরে মাটিতে নামে, এমনকি গাছের ডালে গিয়ে আটকে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা যখন বোমাটি পরীক্ষা করেন, তারা শিউরে ওঠে। বোমাটিতে আর্মিং সিস্টেমের একাধিক ধাপ ইতিমধ্যেই সক্রিয় হয়ে গিয়েছিল। সরকারি তদন্তের পরে জানা যায় শুধু একটি লো ভোল্টেজ সেফটি সুইচ শেষ মুহূর্তে কাজ করেছিল, অর্থাৎ ওই একটি মাত্র সুইচ সেদিন ঠেকিয়ে দিয়েছিল একটি সম্ভাব্য হাইড্রোজেন বোমার বিস্ফোরণ। পরে একে অনেকে বলেছে মহাবিপর্যয় আর পৃথিবীর মাঝে দাঁড়িয়েছিল মাত্র একটি সুইচ। আর দ্বিতীয় বোমাটি, এটি প্যারাশুট ছাড়াই তীব্র গতিতে জলাভূমিতে আছড়ে পড়ে। এটি ভেঙে যায় এবং অংশবিশেষ মাটির গভীরে তলিয়ে যায়। আফটার অল ওজন তো অনেক, ভাগ্যিস সেটাও ফোটেনি। সেনাবাহিনী 50 ফুট গর্ত খুঁড়েও এর মূল অংশ উদ্ধার করতে পারেনি। জায়গাটি এখন কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়, কারণ মাটির নিচে আজও সেই ইউরেনিয়ামের কোটটি রয়ে গেছে। পারমাণবিক দুর্ঘটনা মানেই যে সবসময় বিস্ফোরণ হবে তা কিন্তু না, কখনো কখনো এটি পরিবেশের জন্য দীর্ঘস্থায়ী অভিশাপ হয়ে আসে। 1966 সালে স্পেনের পালোমারিস গ্রামের উপরে দুটি মার্কিন B-52 বোমারু বিমান এবং একটি মার্কিন রিফুয়েলিং এয়ার ট্যাঙ্কারের বিমানের সংঘর্ষ হয়। 4টি হাইড্রোজেন বোমা আকাশ থেকে টুপ করে নিচে পড়ে যায়। এর মধ্যে দুটি বোমার সাধারণ বিস্ফোরক অংশ ফেটে যায়। পারমাণবিক বিস্ফোরণ হয়নি, কিন্তু ছড়িয়ে পড়ে প্লুটোনিয়ামের তেজস্ক্রিয় ধূলিকণা। গ্রামের কৃষিজমি দূষিত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকানরা প্রায় 1400 টন দূষিত মাটি কেটে জাহাজে করে নিজেদের দেশে নিয়ে যায়। আরেকটি বোমা হারিয়ে যায় সমুদ্রের গভীরে। মাসের পর মাস খোঁজাখুঁজি চলে। শেষ পর্যন্ত প্যাকো নামের এক স্থানীয় জেলে সম্ভাব্য লোকেশন সম্পর্কে তথ্য দেয়। তার সূত্র ধরে গভীর সমুদ্রে সাবমেরিন আলভিন ব্যবহার করে বোমাটিকে পরে উদ্ধার করা হয়। কিন্তু গল্প এখানেই শেষ না। 1968 সাল গ্রিনল্যান্ডের থুলে এয়ারবেস বরফের উপরে একটি B-52 বিধ্বস্ত হয়, যা তখন নিউক্লিয়ার অস্ত্র বহন করতেছিল। পারমাণবিক বিস্ফোরণ হয়নি, কিন্তু রেডিও অ্যাক্টিভ উপাদান বরফে ছড়িয়ে পড়ে। বিশাল ক্লিন আপ অপারেশন শুরু হয়। হাজার হাজার টন দূষিত বরফ সরানো হয়। তবুও রেডিও অ্যাক্টিভ উপাদান পরিবেশে থেকে গেছে কিনা তা নিয়ে আজও ইতিহাসবিদদের মনে বিতর্ক আছে। আকাশের চেয়েও বেশি রহস্য লুকিয়ে আছে সমুদ্রের নিচে। 1965 সাল USS টিকান্ডারোগা নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী জাপানের কাছে ফিলিপিন সিতে মোতায়েন ছিল। সেখানে একটি A4 স্কাইহক বিমানকে লিফটে করে এয়ারক্রাফট ক্যারিয়ারের ভেতর থেকে ডেকে তোলা হচ্ছিল। ওপরে তোলার সময় একটি মারাত্মক ভুল করে বসে অপারেটররা। বিমানটি লিফট থেকে গড়িয়ে সোজা সমুদ্রে পড়ে যায়।
বিমানের ভেতরে তখনও বসেছিলেন পাইলট লেফটেন্যান্ট ডগলাস ওয়েবস্টার। এছাড়াও বিমানে ছিল একটি 1 মেগাটন ক্ষমতার B-43 হাইড্রোজেন বোমা। চোখের পলকে পাইলট, বিমান এবং বোমাটি সমুদ্রের প্রায় 5 কিলোমিটার গভীরে হারিয়ে যায়। এত গভীরতায় উদ্ধার অভিযান চালানো তখন প্রায় অসম্ভব ছিল। আজও ওগুলো পড়ে আছে প্রশান্ত মহাসাগরের অন্ধকার তলদেশে। 1968 সালে ইউএসএস স্করপিয়ন নামের একটি পারমাণবিক সাবমেরিন আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে যায়। 5 মাস পর এর ধ্বংসাবশেষ পাওয়া যায় 11,000 ফুট গভীরে সমুদ্র তলদেশে। সাবমেরিনটি দুমড়ে মুচড়ে গেলেও এর ভেতরে থাকা পারমাণবিক টর্পেডো আজও আটলান্টিকের তলদেশে পড়ে আছে বলে ধারণা করা হয়। আমেরিকানদের কথা তো অনেক হলো, এবার আসি তাদের কাউন্টার পার্ট অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কথাই। তাদের রেকর্ড আরও ভয়াবহ কিন্তু গোপনীয়। 1968 সালে সোভিয়েত সাবমেরিন K-129 প্রশান্ত মহাসাগরে ডুবে যায়। আমেরিকা গোপনে এর অবস্থান জানতে পারে এবং সিআইএ প্রজেক্ট অ্যাজোরিয়ান নামে একটা অবিশ্বাস্য চুরির মিশন শুরু করে। তারা বিলিয়নিয়ার হাওয়ার্ড হিউজকে দিয়ে খনিজ আহরণের নাম করে একটি বিশাল জাহাজ বানায়, যার আসল উদ্দেশ্য ছিল সাবমেরিনটিকে তুলে আনা। কিন্তু সাবমেরিনটি তোলার সময় এক পর্যায়ে মাঝপথে ভেঙে যায় এবং পারমাণবিক মিসাইলগুলো আবারও সাগরের 16,000 ফুট গভীরে তলিয়ে যায়। সেসব নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক এই ভিডিওর শেষে পাবেন। 1989 সাল সোভিয়েত সাবমেরিন K-278 নরওয়ের সাগরে ডুবে যায়। এটিতে ছিল একটি পারমাণবিক রিঅ্যাক্টর এবং পারমাণবিক টর্পেডো। 2019 সালে জানা গেল যে এই সাবমেরিনের ভেন্টিলেশন পাইপ দিয়ে তেজস্ক্রিয় সিজিয়াম লিক হচ্ছে। এটি নরওয়ে সাগরের জন্য একটা জীবন্ত টাইম বোমা। সবশেষে আসে সবচেয়ে বিতর্কিত আর ভয় জাগানি একটা ধারণা, সুইটকেস নিউক অর্থাৎ বহনযোগ্য পারমাণবিক অস্ত্র। কোল্ড ওয়ারের সময় বড় বোমার পাশাপাশি ছোট আকারের পারমাণবিক ডিভাইস নিয়েও গবেষণা কিন্তু কম হয়নি। ধারণা করা হতো বিশেষ সামরিক মিশনে এগুলো ব্যবহার করা যেতে পারে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ান জেনারেল আলেকজান্ডার লিভিদ এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন সোভিয়েত ইউনিয়ন ছোট বহনযোগ্য পারমাণবিক ডিভাইস বানিয়েছিল এবং তার মধ্যে কিছু আবার হিসাবের বাইরে চলে গিয়েছিল। তার দাবি অনুযায়ী সংখ্যাটি প্রায় 80-এরও বেশি, কিন্তু রাশিয়ান সরকার এটি আবার অস্বীকার করে। এমনকি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোও এই দাবি নিশ্চিত করতে পারেনি। আজ পর্যন্ত কোনো প্রমাণ নেই যে এমন কোনো সুইটকেসে ভরা নিউক্লিয়ার ওয়েপন নিখোঁজ অবস্থায় আছে অথবা ভুল হাতে পড়েছে। গত 70 বছরে প্রযুক্তিতে মানবজাতি অবিশ্বাস্য উন্নতি করেছে, কিন্তু কোল্ড ওয়ারের কিছু ভুল আজও পৃথিবী বয়ে বেড়াচ্ছে। তাইবি আইল্যান্ডের কাদা, প্রশান্ত মহাসাগরের অতল গভীরতা, গ্রিনল্যান্ডের বরফ, পৃথিবীর বিভিন্ন কোণে কিছু ব্রোকেন অ্যারো ঘটনার চিহ্ন এখনও রয়ে গেছে। এগুলো হয়তো হঠাৎ বিস্ফোরিত হবে না, কিন্তু কিছু ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ উপাদান দীর্ঘমেয়াদী পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ইতিহাস আমাদের একটি বড় শিক্ষা দেয়, মানুষ যত শক্তিশালী প্রযুক্তি বানাক, একটি ছোট্ট ভুলে ঘটে যেতে পারে ভয়ঙ্কর কিছু। সোভিয়েত ইউনিয়নের K-129 সাবমেরিন হারিয়ে যাওয়া এবং এরপর সেটা নিয়ে নাটকীয় সব কাহিনী জানতে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এমন ভিডিও যাতে মিস না করেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন। ধন্যবাদ।